বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ৭ কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আছো, অর্থনীতির আজকে আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ আইএসএলএম এবং এইটার উপর লেকচার নাম্বার 19। আজকে 19/9/2022 অর্থাৎ 2022 সালের 19শে সেপ্টেম্বর রাত্রে দুটো লেকচার রেকর্ড করেছি। একটু আগে রেকর্ড করেছি 18 নম্বর লেকচার, এখন রেকর্ড করব কত নাম্বার? 19 নম্বর লেকচার। আগামী দিন মানে 20 তারিখে তোমরা 18 নম্বর লেকচার দেখবে, আর 21 তারিখে তোমরা 19 নম্বর লেকচারটা কি করবে দেখবে। আমি ওইভাবে কি করব রাখবো, ঠিক আছে, ইউটিউবে। এবং এটা ছিল 18 নম্বর লেকচার। বারবার বলছি, লেকচারগুলো পেতে হলে ধারাবাহিকভাবে সমস্ত ক্লাস দেখতে হবে। এই জন্য কোথায় যেতে হবে? প্লে লিস্টে যেতে হবে। যারা প্লে লিস্ট জানেন না, দয়া করে যারা অভিজ্ঞ আছে তাদের সহযোগিতা নিয়ে কি করবেন, আপনারা প্লে লিস্টে কী করবেন যাবেন। প্লে লিস্টে গিয়ে দেখবেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের কোর্স এগুলো প্রায় কমপ্লিট করে দেওয়া আছে। প্রাইভেট পড়া লাগবে না, যদি মন দিয়ে যদি প্রথম থেকেই যদি লেকচারগুলো যদি কি করেন দেখেন। পাশাপাশি মনে করেন থার্ড ইয়ারের জন্য আমার আন্তর্জাতিক অর্থনীতি বই আছে, দয়া করে ওই চ্যানেলের কমিউনিটিতে গেলে দেখবেন বইটা কীভাবে পাওয়া যেতে পারে, অথবা অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান গ্রুপে গেলে বুঝতে পারবেন, জানতে পারবেন কীভাবে রকমারির থেকে বইটা নেওয়া যেতে পারে বা অন্য কোথা থেকে বইটা কি নেওয়া যেতে পারে। আবার আমার মাইক্রো ইকোনমিক্সের উপর মনে করেন ফার্স্ট ইয়ারের বেসিক মাইক্রো ইকোনমিক্স বই আছে, আবার সেকেন্ড ইয়ারের তোমার ইন্টারমিডিয়েট যে মাইক্রো ইকোনমিক্স সেটার উপরও কি আছে বই আছে। এটা ওই আমার কমিউনিটিতে গেলে চ্যানেলে তোমরা জানতে পারবে, ঠিক আছে। আসো, আজকে গতকালকে আলোচনা করেছিলাম, গতকালকে না, একটু আগের লেকচারে 18 নম্বর লেকচারে আলোচনা করেছিলাম যে সামরিক ভারসাম্যের উপর সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব। এটা মুছে ফেললাম, মুছে কি দিলাম? সরকারি ব্যয় হ্রাসের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আর বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন পড়ছে না, কারণ যা আলোচনা করে ফেলেছি 18 নম্বর লেকচারে, যা আলোচনার কি করেছি আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। তুমি মনে রাখবা সরকারি ব্যয় হ্রাস, এই প্রশ্নের যে আনসার হবে বিনিয়োগ হ্রাস, এই প্রশ্নের একই আনসার, ভোগ হ্রাস একই আনসার, সঞ্চয় বৃদ্ধি একই আনসার। কারণ সঞ্চয় যদি বৃদ্ধি পায় তাহলে ভোগ কি হবে? হ্রাস পাবে। কর বৃদ্ধি একই কথা, কারণ কর বৃদ্ধি পেলে তোমার কর যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ব্যয়তব্য আয় ডিসপোজেবল ইনকাম কমে যাবে, ফলে ভোগ কমে যাবে। এই প্রত্যেকটার একই আনসার। একই আনসার কেন জানো? একই আনসার হচ্ছে যে সরকারি ব্যয় হ্রাস পেলে বা বিনিয়োগ হ্রাস পেলে বা ভোগ হ্রাস পেলে বা সঞ্চয় বৃদ্ধি পেলে ভোগ হ্রাস পায়, কর বৃদ্ধি পেলে ভোগ হ্রাস পায়, ফলে দ্রব্যের চাহিদা কমে যায়, ফলে উৎপাদন কমে যায়, জাতীয় আয় কমে যায়। আর জাতীয় আয় যদি কমে যায়, আয়েস রেখাটা কোন দিকে আসবে? বাম দিকে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এই প্রত্যেকগুলোর আনসার আয়েস রেখার বাম দিকে স্থানান্তরের সাথে রিলেটেড। গতকালকে সরকারি ব্যয় বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, এগুলোর আনসার ছিল জাতীয় আয়ের বৃদ্ধি, অর্থাৎ আয়েস রেখার উপরের দিকে শিফট হওয়ার সাথে। এবং আরেকটা কথা গতকালকে বলেছিলাম যে জাতীয় আয় বৃদ্ধি পেলে আয়েস রেখা উপরের দিকে যায়, জাতীয় আয় হ্রাস পেলে আয়েস রেখা নিচের দিকে যায়। এগুলো প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু একই। আর যদি দেখো সুদের হার বৃদ্ধি পেয়েছে, এলএম রেখা উপরের দিকে যাবে, সুদের হার হ্রাস পেয়েছে, এলএম রেখা নিচের দিকে যাবে, তখন এলএম রেখার স্থানান্তরের মাধ্যমে প্রশ্নের উত্তরটা দেবে। তাহলে সামরিক ভারসাম্যের উপর সরকারি ব্যয় হ্রাসের প্রভাব একটা লিখলে বাকিগুলো বিনিয়োগ টিনিয়োগ সব কিছু তোমরা লিখতে পারবে। তোমরা বলবে সরকারি ব্যয় যদি হ্রাস পায় তাহলে গুণক প্রক্রিয়ায় জাতীয় আয় হ্রাস পাবে, এবং জাতীয় আয় হ্রাস পাওয়ার কারণে আয়েস রেখা নিচের দিকে বা বাম দিকে স্থানান্তরিত হবে। মনে করো তোমার এসেছে বিনিয়োগ হ্রাস পেয়েছে, ভালো কথা। তুমি বলো বিনিয়োগ হ্রাস পেলে সামরিক চাহিদা হ্রাস পাবে, সামরিক চাহিদা হ্রাস পেলে জাতীয় আয় কি হবে? হ্রাস পাবে। এতে আয়েস রেখা নিচের দিকে বা বাম দিকে স্থান দিতে হবে। বিষয়টি এখন এখানে সামরিক ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে এইটি নিচে চিত্রের মাধ্যমে কি করা হলো, ব্যাখ্যা করা হলো। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আয়েস রেখা, আর এটা হচ্ছে আমাদের এলএম রেখা। আমরা কি বলবো? স্টার্টিংটা এইভাবে বলবো, আইএস এবং এলএম রেখা পরস্পর ইনর বিন্দুতে ছেদ করেছে, অতএব প্রাথমিক ভারসাম্য সুদের হার ও আই নট এবং জাতীয় আয় ও ওয়াই নট।
কারণ আমাকে বলেছে প্রভাব আলোচনা করো, তো প্রভাব মানে কি, এই প্রাথমিক সুদের হার বাড়লো না কমলো, জাতীয় আয় বাড়লো না কমলো। এখন আমি বলবো যেহেতু সরকারি ব্যয় হ্রাস করা হয়েছে সেহেতু অর্থনীতিতে গুণক প্রক্রিয়ায় জাতীয় আয় কমবে এবং আয়েস রেখাটা বাম দিকে, কারণ দেখো ডান দিকে গেলে কিন্তু জাতীয় বাড়ে, তাহলে বাম দিকে যেতে হবে, আয়েস রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। হ্যাঁ, IS1 হবে। ঠিক আছে, সুন্দর করে একটু সমান্তরাল করে নামো। হ্যাঁ ঠিক আছে, আয়েস রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, IS1 হলো। এক্ষেত্রে আমি একটা কথা বলছি যে তোমার দ্রব্যবাজারের ঘটনা তো সুদের হার স্থির থাকবে, সুদের হার স্থির রেখে তুমি নতুন আয়েস রেখা অনুযায়ী তুমি জাতীয় আয় বের করবে। গত ক্লাসেও আমি সুদের হার স্থির রেখে নতুন আয়েস রেখা অনুযায়ী জাতীয় এদিকে বের করেছিলাম। আজকে জাতীয় বের হবে নতুন আয়েস রেখা অনুযায়ী E2 বিন্দুতে। কত স্যার? E2 বিন্দুতে জাতীয় হবে কত? OI2। নতুন জাতীয় আয় হবে OI2। কেন আমি সুদের হারটা কেন স্থির রাখলাম? কারণ তুমি লক্ষ্য করো যে সরকারি ব্যয়টা এটা দ্রব্যবাজারের সাথে রিলেটেড, অতএব এখানে প্রথমে এফেক্ট হবে জাতীয় আয়, পরে সুদের হার, প্রথমে জাতীয় আয়। যদি আমার অর্থবাজারে যদি এফেক্ট হতো, অর্থের চাহিদার পরিবর্তন বা অর্থের যোগানের পরিবর্তন বা দাম স্তরের পরিবর্তন, দাম স্তর কেন বললাম? কারণ অর্থের প্রকৃত যোগান হচ্ছে M/P, অর্থাৎ পিটা অর্থবাজারের সাথে রিলেটেড। এদের পরিবর্তন যদি হতো তাহলে আগে সুদের হারের পরিবর্তন হবে, সেখানে জাতীয় এটা স্থির থাকবে, জাতীয় এটা স্থির থাকবে। আবার বলছি, যদি অর্থবাজারে যদি পরিবর্তন হতো, মানে এলএম রেখার পরিবর্তন হতো, তাহলে আমরা জাতীয় এটা স্থির রেখে সুদের হার বার করতাম, জাতীয় এটা স্থির রেখে সুদের হারটা বার করতাম, নতুন সুদের হার। একটু দয়া করে খাতায় লিখে রাখো। যদি দ্রব্যবাজারে পরিবর্তন হয়, অর্থাৎ আয়েস রেখার যদি পরিবর্তন হয়, তাহলে সুদের হার প্রাথমিক সুদের হারে নতুন আয়েস রেখা অনুযায়ী জাতীয় বার করবে, এটা প্রথমে। আবার বলছি, যদি দ্রব্যবাজারের পরিবর্তন হয় অর্থাৎ আয়েস রেখার স্থানান্তর হয়, সেক্ষেত্রে প্রাথমিক সুদের হারে নতুন আয়েস রেখা অনুযায়ী জাতীয় আয় বের করবে। 2 নাম্বার দিয়ে লেখো, যদি অর্থবাজারের পরিবর্তন হয় অর্থাৎ এলএম রেখার যদি পরিবর্তন হয়, তাহলে প্রাথমিক জাতীয় আয়ে নতুন এলএম রেখা অনুযায়ী, কি বলেছি, নতুন এলএম রেখা অনুযায়ী সুদের হার নির্ধারণ করবে। প্রাথমিক জাতীয় আয়ে নতুন এলএম রেখা অনুযায়ী সুদের হার নির্ধারণ করবে। এখন আসো, এই যে তোমাকে সিস্টেমটা বলে দিলাম, আমার আয়েস সরকারি ব্যয় হ্রাস পাওয়ার কারণে জাতীয় আয় হ্রাস পেয়েছে, আয়েস রেখা নিচের দিকে স্থানান্তরিত হয়, IS1 হয়েছে। এক্ষেত্রে যেহেতু এটা দ্রব্যবাজারের ব্যাপার, অতএব অর্থবাজারের ব্যাপার না, আর সুদের হারটা অর্থবাজারের সাথে রিলেটেড, অতএব সুদের হারটা স্থির থাকবে। প্রাথমিক সুদের হার OI0 নতুন আয়েস রেখা IS1 অনুযায়ী E2 বিন্দুতে জাতীয় আয় OI2। বুঝতে পেরেছো? তুমি একটু ইয়েতে পড়ে যাবে যে আমি কি করব, যে জাতীয় আয়ে এলএম রেখা অনুযায়ী সুদের হার বের করব, না জাতীয় আয়ে এই আয়েস রেখা অনুযায়ী জাতীয় আয় হবে সুদের হারে, না এই আয়েস রেখা অনুযায়ী জাতীয় আয় হবে। না, তোমার তো পরিষ্কার বলেছি যে যদি দ্রব্যবাজারে পরিবর্তন হয় আর আয়েস রেখা যদি পরিবর্তন হয়, স্থানান্তর ঘটে, সেক্ষেত্রে প্রাথমিক সুদের হারে নতুন আয়েস রেখা অনুযায়ী জাতীয় বের করবে। তা প্রাথমিক OI0 সুদের হারে নতুন আয়েস রেখা অনুযায়ী, মানে IS1 অনুযায়ী জাতীয় OI2। আচ্ছা, এখন এই E2 বিন্দুতে কি অর্থবাজারে ভারসাম্য আছে? না, E2 বিন্দুতে অর্থবাজারে ভারসাম্য নাই। যদিও E2 বিন্দুতে দ্রব্যবাজারে ভারসাম্য আছে, অর্থবাজারে কিন্তু ভারসাম্য নেই, কারণ এটা হচ্ছে এই এলএম রেখার বাইরের বিন্দু E2 বিন্দুতে। তাহলে E2 বিন্দুতে মানি ডিমান্ড আর মানি সাপ্লাই একটু পরীক্ষা করে নিই, কে বেশি বা কে কম। কারণ পরীক্ষা না করলে আমি খাতায় লিখতে পারবো না। আমি জানি ইনোটে যে মানি সাপ্লাই, E2তে একই মানি সাপ্লাই। কেন স্যার? কারণ আমরা জানি যে আমরা যখন এলএম রেখা পড়েছি তখন আমরা অর্থের যোগানটাকে কি ধরেছি? স্থির ধরেছি। অতএব ইনোটে যে অর্থের যোগান, E2তে একই অর্থের যোগান, মানি সাপ্লাইটা কনস্ট্যান্ট। আবার দেখো, এই মানি ডিমান্ডটা দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা এবং সতর্কতামূলক অর্থের চাহিদা, ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি অ্যান্ড প্রিকশনারি ডিমান্ড ফর মানি, এবং এই দুইটার ইয়ের উপর, জাতীয়র উপর কি নির্ভরশীল। আরেকটা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, এটা রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হারের উপর কি নির্ভরশীল।
তা তোমরা লক্ষ্য করো আমার আই নোটে যে সুদের হার ইটুতে একই সুদের লম্ব দূরত্ব, কারণ সুদের হার লম্বকে ধরেছি, লম্ব দূরত্ব একই সুদের হার মানে ও আই নোট। অতএব সুদের হারে কোনো পরিবর্তন না হওয়ার কারণে আমার স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি সতর্কতামূলক অর্থের চাহিদার কোনো পরিবর্তন হবে না। কিন্তু ইনট থেকে ইটুতে জাতীয় আয় কম, ইনটে জাতীয় আয় হচ্ছে ও আই নট আর ইটুতে জাতীয় আয় হচ্ছে ও আই টু। এই যে জাতীয় আয় কম, এই জাতীয় আয় কমে যাওয়ার কারণে আমার লেনদেনজনিত অর্থের চাহিদা এবং সতর্কতামূলক অর্থের চাহিদা যেটা জাতীয় আয়ের উপর নির্ভরশীল সেটাও কমে যাবে। এবং এই লেনদেন বা সতর্কতামূলক অর্থের চাহিদা যেহেতু অর্থের চাহিদার একটা পার্ট, সেহেতু অর্থের চাহিদা কমে যাবে, অর্থাৎ মানি সাপ্লাই হতে অর্থের চাহিদা কম হবে। মানে মানি সাপ্লাই হতে অর্থের চাহিদা কম, মানি সাপ্লাইটা বেশি। প্লিজ এখানে মানি সাপ্লাইটা বেশি এটার অর্থ এটা না যে মানি সাপ্লাই বৃদ্ধি পেয়েছে, না, মানি সাপ্লাই বৃদ্ধি পায় নাই। অর্থের চাহিদা কমে যাওয়ার কারণে, জাতীয় কমে যাওয়ার কারণে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে গেছে, লেনদেন এবং সতর্কতামূলক অর্থের চাহিদা কমে গেছে, ফলে কি হয়ে গেছে, মানি ডিমান্ডটা কমে গেছে, ফলে মানি সাপ্লাইটা কি হয়ে গেছে, তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে। একটা অর্থনীতিতে যদি মানি সাপ্লাই মানে অর্থের যোগান যদি বেশি হয়, সুদের হারটা কি হয়ে যায়, কমন সেন্স কমে যাবে। কারণ তুমি যদি দেখো যে অর্থের যোগান বেশি, ঠিক আছে, তাহলে যে কোনো জায়গা থেকে ঋণ পাওয়ার সুযোগ কি রয়ে গেছে, সাথে সাথে সুদের হারটা কি হয়ে যাবে, কমে যাবে। এই যে সুদের হারটা কমবে, হ্যাঁ সুদের হার কমবে। এখন তুমি বলো যে সুদের হার যদি কমে যায়, এই সুদের হারটা কমছে কোথায়, অর্থবাজারে, কারণ অর্থের চাহিদা যোগান এগুলা কোথায়, অর্থবাজারের উপাদান। তো অর্থবাজারে যখন সুদের হার কমে যাবে, দ্রব্যবাজারে বিনিয়োগ বাড়বে, দ্রব্যবাজারে কি হবে, বিনিয়োগ বাড়বে। আর দ্রব্যবাজারে বিনিয়োগ বাড়বে। কেউ কেউ বলবে স্যার আপনি তো সরকারি ব্যয়ের কথা আনছেন, বিনিয়োগ কেন বললেন? আরে বাবা, সরকারি ব্যয় তো হ্রাস পাওয়ার কারণে জাতীয় কমেছে, জাতীয় কমে যাওয়ার কারণে অর্থের চাহিদা কমে গেছে, অর্থের চাহিদা কমে যাওয়ার কারণে সুদের হারটা কি হয়ে গেছে, কমে গেছে। সুদের হারটা কমে গেলে বিনিয়োগটা সুদের হারের উপর নির্ভরশীল, সুদের হারটা কমে গেলে বিনিয়োগটা বাড়বে। আর বিনিয়োগ যখন বাড়বে, তোমরা জানো বিনিয়োগ বাড়লে জাতীয় এটা বাড়বে, বিনিয়োগ বাড়লে জাতীয় বাড়বে, অর্থাৎ ও ওয়াই টু জাতীয় এটা বাড়বে। অর্থাৎ জাতীয় এটা ও ওয়াই নট থেকে ব্যাক করে ওয়াই টুতে এসেছিল, এখন ওয়াই টুটা আবার বাড়বে, জাতীয় এটা বাড়বে। কেন? বিনিয়োগ বাড়ার কারণে জাতীয় এটা বাড়বে। বেড়ে কোথায় যাবে, বেড়ে কোথায় যাবে সেটাই একটা ইজি আনসার, যে নতুন আইএস রেখা আর এলএম রেখা, এলএম রেখা তো একটাই আমাদের, নতুন আইএস রেখা আর এলএম রেখা যে বিন্দুতে সেট করেছে। তুমি 18 নম্বর লেকচারে যাও, সেখানেও দেখবা নতুন আইএস এবং এলএম রেখা যে বিন্দুতে সেট করেছে। তো নতুন আইএস রেখা IS1 আর এলএম রেখা এরা পরস্পর সেট করেছে কোথায়, E1 বিন্দুতে। অতএব নতুন ভারসাম্য অর্জিত হবে E1 বিন্দুতে। E1 বিন্দুতে সুদের হার নির্ধারিত হবে I1 এবং জাতীয় নির্ধারিত হবে OY1। অতএব দেখা গেল যে সামরিক ভারসাম্যের উপর সরকারি ব্যয় হ্রাস করলে, যদি বিনিয়োগ যদি আসে বিনিয়োগ হ্রাস করলে, যদি ভোগ যদি আসে ভোগ হ্রাস পেলে, যদি সঞ্চয় যদি আসে সঞ্চয় বৃদ্ধি পেলে, যদি কর যদি আসে কর বৃদ্ধি পেলে, কর বৃদ্ধি পেলে ভারসাম্য সুদের হার হ্রাস পায় এবং জাতীয় আয়ও হ্রাস পায়। ভারসাম্য সুদের হারও হ্রাস পায় এবং জাতীয় আয়ও হ্রাস পায়। তবে জাতীয় আয় প্রথম দিকে যতটুকু হ্রাস পেয়েছিল, শেষ পর্যন্ত ততটুকু হ্রাস পায় নাই। এর কারণ হচ্ছে, যখনই আমরা এই সামরিক ভারসাম্যতে অর্থবাজারকে বিবেচনা করেছি, তখন প্রথম দিকে জাতীয় যতটুকু হ্রাস পেয়েছিল, সেই হ্রাস পাওয়ার কারণে আমাদের লেনদেন এবং সতর্কতামূলক অর্থের চাহিদা কমে যাওয়ায় মানি ডিমান্ডটা কমে যায়, ফলে মানি সাপ্লাইটা বেশি হয়, ফলে অর্থবাজারের সুদের হারটা কমে যায়। এটা অর্থবাজারকে বিবেচনা করার কারণে সুদের হারটা কমে যাওয়ার কারণে বিনিয়োগটা বেড়ে যায়, আর এই বিনিয়োগটা বেড়ে যাওয়ার কারণে দ্রব্যবাজারে জাতীয় এটা আবার বাড়া শুরু হয়, ফলে জাতীয় এটা ওয়াই টু থেকে বেড়ে ওয়াই1-এ চলে যায়। ফলে দেখা গেল যে আমার জাতীয় আয় প্রথমে ওয়াই নট ওয়াই টু হ্রাস পেয়েছে, কিন্তু পরে হ্রাস পেয়েছে ওয়াই নট ওয়াই1, কম হ্রাস পেয়েছে। এই কম হ্রাস পাওয়ার কারণ হচ্ছে অর্থবাজারের কারণে সুদের হারটা কি হ্রাস পাওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু গত ক্লাসে মানে 18 নম্বর লেকচারে সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব আলোচনা করেছি, আর আজকে আলোচনা করলাম সরকারি ব্যয় হ্রাসের প্রভাব। আর সরকারি ব্যয় হ্রাসের প্রভাব আলোচনার অর্থ হচ্ছে বিনিয়োগ হ্রাসের প্রভাব, তারপরে ভোগ হ্রাসের প্রভাব বলেছি। এবং আরেকটা কথা বলছি, আমি তো এই কথা বলেছি, যদি অন্য কোনো একটা এমন একটা প্রশ্ন দিল যেটা আগে পড়ো নাই, একটু কমন সেন্স নিয়ে চিন্তা করবা, এইটার কারণে জাতীয় বাড়বে কিনা। যদি জাতীয় বাড়ে, আইএস রেখাটা উপরের দিকে যাবে, মানে 18 নম্বর লেকচারের আনসার। আর যদি দেখো জাতীয় কমে, আইএস রেখা নিচের দিকে যাবে,
মানে 19 নম্বর লেকচারের আনসার। আর 20 নম্বর লেকচারে আলোচনা করব অর্থবাজারে এলএম রেখার পরিবর্তনের উপর। ঠিক আছে, এলএম রেখা। তোমরা প্রশ্ন করতে পারো স্যার আমরা কখন বুঝবো আইএস রেখার পরিবর্তন, কখন বুঝবো এলএম রেখার পরিবর্তন? উত্তর 18 নম্বর লেকচার দিয়েছে। যদি দ্রব্যবাজারের উপাদানগুলোর পরিবর্তন হয়, দ্রব্যবাজারের উপাদান কারা? সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয়, কর, সঞ্চয়, ভোগ, এদের যদি পরিবর্তন হয় আইএস রেখার পরিবর্তন হবে। আর দ্রব্যবাজারের উপাদানগুলো বুঝতে হলে তো আমি আইএস সমীকরণ বের করেছি, ওই আইএস সমীকরণের যে উপাদানগুলো আছে এগুলো দ্রব্যবাজারের উপাদান। আর এলএম রেখার পরিবর্তন হবে কখন? যদি অর্থবাজারের উপাদানগুলোর পরিবর্তন হয়। অর্থবাজারের উপাদানগুলো কারা? অর্থবাজারের উপাদান হচ্ছে মানি ডিমান্ড, মানি সাপ্লাই, প্রাইস, এগুলা। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার অনুরোধ করছি যে তোমাদের এই ইউটিউব চ্যানেলে আমার থার্ড ইয়ারের যে পরিসংখ্যানের কোর্স কমপ্লিট করে দেওয়া আছে, এখন 2-1টা ক্লাস বাড়াচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে অনুরোধে। এরপরে আন্তর্জাতিক অর্থনীতি প্রায় কোর্স কমপ্লিট করে দিয়েছি, আমার বইও আছে আন্তর্জাতিক অর্থনীতির উপর। আমি এখনও ম্যাক্রোর উপর বইটা বের করতে পারি নাই, কথাটা বলছি কিন্তু 2022 সালের কি সেপ্টেম্বর মাসে। হয়তো দেখা যাবে 6 মাসের ভিতরে ম্যাক্রো বই কী করেছি বের করে ফিরেছি। এখন খুব লেখালেখির দিকে কী করছি নজর দিয়েছি। হ্যাঁ, আর কি যেন বলে ম্যাক্রো ইকোনমিক্সের উপরে কী আছে লেকচার আছে, দয়া করে প্লে লিস্টে যাও, প্রথম দিক থেকে ক্লাস দেখো, দেখবে হয়ে যাবে। তোমরা পারবে, অবশ্যই তোমরা পারবে। তোমরা করো কি, পড়াটা জমিয়ে রাখো, পড়া জমিয়ে রাখো, যার ফলে 3 মাস আগে আরম্ভ হয়, ফর্ম ফিল আপ যখন শুরু হয় আরম্ভ হয় লেখাপড়া, ফলে রেজাল্টটা ভালো হয় না। যারা প্রথম থেকে যারা লেখাপড়া করবে তাদের রেজাল্ট ভালো হবে। আর যারা বলবে আমি আগামীকাল থেকে পড়বো, তাদের আগামী দিন কখনো আসবে না। অর্থাৎ কোনো আগামী দিন নাই, আজকে সিদ্ধান্ত নিতে হবে, সবাইকে পড়তে হবে। সবাইকে ধন্যবাদ।